প্রিয় বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের সংশোধিত সিলেবাসের 2021-এর সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা জানো, শীঘ্রই সংশোধিত সিলেবাস প্রকাশিত হয়েছে। কোন কোন অধ্যায় ইতিহাস থেকে বাদ গেছে তোমরা অবশ্যই জেনে গেছো। যদি না জানো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন কোনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো অবশ্যই এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের সাজেশন দিচ্ছি ফুল অ্যান্ড ফাইনাল। এটা তোমাদের 100% কমন আসবে, এবং তোমরা এই সিলেবাস ধরে যদি পড়াশোনা করো অবশ্যই ইতিহাসের বড় প্রশ্ন সম্পূর্ণই কমন পাবে। এবং একটা কথা জানি রাখি, আমার সম্পাদনায় যে উচ্চ মাধ্যমিক এক্সাম গাইড বইগুলি প্রকাশিত হয় সেগুলো খুব শীঘ্রই এই সংশোধিত সিলেবাসের উপরে প্রকাশিত হতে চলেছে। তাই যারা বইগুলি সংগ্রহ করতে চাও আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, অথবা স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া আছে সেগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো। তো যেহেতু এই বছর কোভিড পরিস্থিতির কারণে সব জায়গায় যাওয়া সম্ভব নয়, বা সব জায়গায় বই পাঠানো সম্ভব নয়, তাই তোমরা কি করতে পারো, তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম বা অ্যামাজন অ্যাপ অথবা ডাইরেক্ট অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে বাড়িতে বসে তোমরা বই পেতে পারো। তোমাদেরকে স্পিড পোস্ট বা পার্সেল পোস্টের মাধ্যমে আমরা বাড়িতে বসেই বই পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তো বিগত সালগুলিতে আমরা সমস্ত পশ্চিমবঙ্গ থেকেই আমরা যারা অর্ডার করেছিল তাদেরকে আমরা বাড়িতে বসেই বই পাইয়ে দিয়েছি। এবার আমাদের চেষ্টা যে তোমরা বাড়িতে বসেই তোমরা খুব তাড়াতাড়ি বই পেয়ে যাবে, আমি আশাবাদী। তো তোমাদের অ্যামাজন বা ফ্লিপকার্টে যদি বই রাখি অনেক তোমাদের দাম বা খরচ পড়ছে, তাই তোমাদেরকে বলবো তোমরা এই মাধ্যমে পার্সেল পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে বই নাও। আমার খরচ হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, বাড়িতে বসেই বই পাবে। তো কথা না বাড়ি চলে যাব সাজেশনে। তো দেখো, তোমরা জেনে গেছো সংশোধিত সিলেবাসে যে অংশগুলি বাদ গেছে সেটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে তোমাদের ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এই অংশ থেকে এমসিকিউ, এসএকিউ, বড় প্রশ্ন একটিও আসবে না। ওকে, তারপরে তোমাদের সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, তাহলে 2, 7 এবং 8 অধ্যায় একটিও বড় প্রশ্ন, ছোট প্রশ্ন একদম কিছুই আসবে না, এমসিকিউ, এসিকিউ বড় প্রশ্ন আসবে না। তাহলে তোমাদের প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে তোমাদেরকে অবশ্যই যে প্রশ্নগুলি বলবো সেগুলো অবশ্যই তৈরি করতে হবে। তো প্রথম যে প্রশ্নটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, মিথ বা পুরাকাহিনী, লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে কিভাবে এরা রূপদান করে? আবার বলছি, মিথ বা পুরাকাহিনী, লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝায় বা কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে কিভাবে এরা রূপদান করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে? মিউজিয়ামের উদ্দেশ্য বা প্রকৃতি আলোচনা করো। উদ্দেশ্য বা কার্যাবলী, মিউজিয়াম কাকে বলে বা জাদুঘর কাকে বলে, মিউজিয়ামের উদ্দেশ্য বা জাদুঘরের উদ্দেশ্য বা কার্যাবলী আলোচনা করো। তার সঙ্গে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিউজিয়াম কাকে বলে, মিউজিয়ামের প্রকারভেদ, অর্থাৎ জাদুঘর কাকে বলে, জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটো বললাম মিউজিয়াম থেকে, তোমাদের জাদুঘর থেকে, হয় উদ্দেশ্য কার্যাবলী অথবা উদ্দেশ্য মানে কি মিউজিয়াম কাকে বলে এবং তার প্রকারভেদ, এই দুটো প্রশ্ন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যধিক। তারপরে তৃতীয় প্রশ্ন, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। পেশাদারী শাখা হিসাবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন, এটা সংসদ নমুনা প্রশ্ন। এই প্রশ্নটি অনেকবারই আসেনি, মানে তোমাদের যে 2015 থেকে 2020 পর্যন্ত এই প্রশ্ন পরীক্ষাতে একবারও আসেনি কই। এটা সংসদ নির্বাচিত প্রশ্ন। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে যাহা যেন লেখো। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে যাহা যেন লিখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমার কাছে। তারপরে আসছি সরাসরি তৃতীয় অধ্যায়, যেহেতু দ্বিতীয় অধ্যায় বাদ, তৃতীয় অধ্যায় আসছে। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলি নির্বাচিত, তোমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে ঔপনিবেশ আধিপত্যের প্রকৃতি, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত সাম্রাজ্য। ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত। তৃতীয় অধ্যায় খুব ভালোভাবে তোমরা 2019 সালে যে প্রশ্নগুলি পড়েছে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন হয়, খুব ভালোভাবে দেখে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব আলোচনা করো, বা রেলপথের সুফল ও কুফল আলোচনা করো। আবার বলছি, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব আলোচনা করো, অথবা রেলপথের সুফল ও কুফল আলোচনা করো।
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে হচ্ছে 2 নম্বর, ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝো? ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়, বা এই বাণিজ্যের অবসান ঘটে কেন? তাহলে ক্যান্টন বাণিজ্য থেকে বললাম, ক্যান্টন বাণিজ্য কাকে বলে বা ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝো, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী এবং এই বাণিজ্যের অবসান কেন হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা 2018-তে এই প্রশ্নটি এসেছিল। তারপরে যে প্রশ্নটি 3 নম্বর গুরুত্বপূর্ণ, তৃতীয় অধ্যায় থেকে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতের বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। আবারও বলছি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতের বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি যদি ঘুরিয়ে আসে তাহলে এভাবে আসতে পারে, কোম্পানি আমলে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও। খুব ভালো একটা প্রশ্ন। তারপরে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। খুব ভালো প্রশ্ন। অথবা এই প্রশ্নটি এভাবে আসতে পারে, পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিক গুরুত্ব ছিল কেন? এভাবে তোমাদের কেটে আসতে পারে, পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা করো, পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিক গুরুত্ব ছিল কেন? এটা একসঙ্গে আসতে পারে, তোমার 5+3 আসতে পারে বা 4+4 আসতে পারে, এভাবে আসতে পারে। তারপরে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তিত হয়, এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী ছিল? আবার বলছি, চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তিত হয়, এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী ছিল? এ অধ্যায়ের শেষ প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজদৌল্লার সংঘাতের কারণগুলি কী ছিল? অথবা পলাশীর যুদ্ধের কারণ ও গুরুত্ব, কারণ, ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। আবার বলছি, পলাশীর যুদ্ধের কারণ, গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, চতুর্থ অধ্যায় হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। সাম্রাজ্যবাদের প্রতিক্রিয়া এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা। তারপরে দ্বিতীয় প্রশ্ন, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। আবার বলছি, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। তৃতীয় নম্বর প্রশ্ন, চীনের ইতিহাসে ফোরমে বা চৌঠামে আন্দোলনের গুরুত্ব ও প্রভাব আলোচনা করো। কারণ, গুরুত্ব বা ফলাফল আলোচনা করো, এভাবে আসতে পারে। আবার বলছি, চীনের ইতিহাসে চৌঠামে বা ফোরমে বা ফোর্থ মে আন্দোলনের কারণ, গুরুত্ব ও প্রভাব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। আবারও বলছি, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। শেষ প্রশ্ন এই অধ্যায়ের, বাংলার নবজাগরণের অগ্রগতির বিবরণ দাও, বা বাংলার নবজাগরণ অগ্রগতির বিবরণ দাও, এর প্রকৃতি আলোচনা করো। বাংলার নবজাগরণের অগ্রগতি ও প্রকৃতি আলোচনা করো, এইভাবে প্রশ্নটি আসতে পারে। আর এক্সট্রা প্রশ্ন হিসেবে দেখে যাবে, তোমাদের যেহেতু দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন নেই তাই তোমরা দেখে যাবে যে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের কারণগুলি আলোচনা করো। এই ছিল তোমাদের অত্যাধিক গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়ে আলিগড় আন্দোলন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে, আর বাংলার নবজাগরণের অগ্রগতি ও প্রকৃতি আলোচনা করো, এবং চৌঠা মে বা 4 মে আন্দোলন। এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসছি পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আবার বলছি, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন, রাওলাট আইন কাকে বলে? রাওলাট আইন কাকে বলে, এই আইনের শর্ত বা ধারাগুলি আলোচনা করো। অথবা রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল। তারপরে 3 নম্বর প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব কী ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। আবারও বলছি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।
পঞ্চম প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কি, এর ফলাফল আলোচনা করো। মিরাট ষড়যন্ত্র মামলা কি, এর ফলাফল আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1909 খ্রিস্টাব্দের শাসনতান্ত্রিক সংস্কার আইনের একটি বিশ্লেষণমূলক বর্ণনা দাও, অথবা 1909 খ্রিস্টাব্দের শাসনতান্ত্রিক সংস্কার বা মর্নমেন্ট সংস্কার আইনের শর্তগুলি উল্লেখ করো। তারপরে লাস্ট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, 1943 সালের বাংলায় 50-এর মন্বন্তরের কারণগুলি কী ছিল, অথবা 1943-এর মন্বন্তরের কারণগুলি আলোচনা করো। 50-এর মন্বন্তর বলা হয়, তোমরা জানো 1350 বঙ্গাব্দে এই মন্বন্তর দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, আর সেটা ছিল ইংরাজি 1943 সাল। ঠিক আছে, তাই 50-এর মন্বন্তর বলা হয়। ষষ্ঠ অধ্যায়, এই বছরের জন্য শেষ অধ্যায়ের প্রথম প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি দুটোভাবে আসতে পারে, মানে ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অথবা তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে দ্বিতীয় প্রশ্ন, 1946-এর নৌবিদ্রোহের কারণ ও ফলাফল বা তাৎপর্য লিখো, অথবা 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের বর্ণনা দাও। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তারপরে 3 নম্বর প্রশ্ন, মাউন্টব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনা বিষয়ে ভারতীয়দের নেতৃত্বে কি পরিকল্পনা ছিল। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি, এই পরিকল্পনা বিষয়ে ভারতীয় নেতৃত্বের কি পরিকল্পনা ছিল। তারপরে 4 নম্বর, ক্রিপস মিশন কী কারণে প্রেরিত হয়, এর শর্তগুলি কী ছিল, কংগ্রেস অথবা ভারতীয়রা কেন এই প্রস্তাব মেনে নেয়নি। 5 নম্বর, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা কী ছিল, অথবা মন্ত্রী মিশনের বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। তারপরে 6 নম্বর প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা 1954 খ্রিস্টাব্দ অবধি ভিয়েতনামের ইতিহাসে হোচিমিনের ভূমিকা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও। তো এই ছিল তোমাদের সংশোধিত সিলেবাসের উপরে গুটি কয়েক প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও, অবশ্যই তোমরা 100% কমন পাবে, আমি কথা দিলাম। তো আজকের আলোচনা এই পর্যন্তই রাখছি। যদি এই সময় হয় আবারও এই বিষয়ে কথা বলবো। তো তোমরা আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আর যারা নতুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই প্রেস করবে, এবং আমার দেওয়া নোট সাজেশন আলোচনা পেতে তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ।